জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা উদ্দেশ্যে বলতে চাই, আপনি আসুন, আমাদের সমস্যা সমাধান করুন। জয় বাংলা, জয় বাংলা। পিলখানা কেন ঘটেছিল? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পিলখানা কেন ঘটেছিল প্রশ্নটি খুবই সহজ এবং দু চার কথায় এর উত্তর দিয়ে দেওয়া যায়, কিন্তু তাতে এর পিছনে থাকা সঠিক কারণটি বোঝানো কঠিন হবে। কিন্তু যদি সহজ ভাষায় কিছু ফ্যাক্টর তুলে ধরি তাহলে আপনি বুঝবেন কেন এটি ঘটেছিল। প্লাস এটাও বুঝতে পারবেন যে একটি গর্বিত সমৃদ্ধ জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর অভূতপূর্ব এক সুযোগ এসেছে। উনিশশো 1947 ইন্ডিয়া ভাগ করার সময় পূর্ববঙ্গ তথা পূর্ব পাকিস্তানের ভাগে পড়ে এমন অনেক এরিয়া ব্রিটিশরা ভারতের অন্তর্ভুক্ত করে দেয়। মেঘালয়, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ এবং ত্রিপুরার অনেক এলাকায় এর আওতায় পড়ে। তেমনি আরাকান দেয়া হয় মিয়ানমারের ভাগে। 1947 কংগ্রেসের চাপে বঙ্গভূমিকে এভাবেই ছিন্ন ভিন্ন করে ব্রিটিশরা। অখণ্ড ভারত প্রতিষ্ঠার খায়েশে হিন্দুত্ববাদীরা শুরু থেকেই এমন ষড়যন্ত্র চালিয়ে আসছে। যাই হোক, পূর্ব পাকিস্তান গঠন করার পর শত বাধা সত্ত্বেও অনেক বাংলাদেশি সামরিক কর্মকর্তা পাকিস্তান মিলিটারিতে অভাবনীয় মেধার পরিচয় দেন। 71 তাদের নেতৃত্বেই বাংলাদেশ আলটিমেটলি স্বাধীন হয়। স্বাধীন বাংলায় দিল্লি তার একক আধিপত্য প্রতিষ্ঠার জন্য নির্ভর করে শেখ মুজিবের উপর। কিন্তু শেখ মুজিবের স্বৈরতান্ত্রিক স্বভাব এবং তার পরিবারের সীমাহীন অপরাধের কারণে বাংলাদেশ আর্মির তৎকালীন কিছু অফিসার তাকে চিরতরে সরিয়ে দেয়। সে সময় হাসিনা ওয়াজেদ ওরফে শেখ হাসিনা এবং রেহানা সিদ্দিক ওরফে শেখ রেহানা বেঁচে যায়। দুজনকেই ভারত আশ্রয় দেয়, প্যাম্পারিং করে ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতা দখল করার জন্য। শেখ মুজিব অক্কা পাওয়ার পর দেশজুড়ে জনগণ উল্লাস করেন, খুশি হয়ে মিষ্টি বিতরণ করেন। দুঃখের বিষয় হল শেখ ফ্যামিলি যেমন দেশের সম্পদ লুটে খেয়েছে তেমনি বিদেশ থেকে আসা সাহায্যও চুরি করেছে। ফলে 1974 সালে দেশে দুর্ভিক্ষ হয়, মানুষ না খেয়ে মারা যান। আর সেই দুর্ভিক্ষের কারণ ছিল এককভাবেই শেখ পরিবার। ফলে আর্মি যখন পুরো ফ্যামিলিকে ভ্যানিশ করে দেয় তখন জনগণ খুশিতে আত্মহারা হয়ে যান। আর এখানেই শেখ হাসিনা এবং তার পরিবারের ক্ষোভ বাংলাদেশের জনগণের উপর, ক্ষোভ বাংলাদেশ আর্মির উপর। হাসিনা প্রতিজ্ঞা করে সে এজন্য বাংলাদেশিদেরকে ভোগাবে এবং সেনাবাহিনীর উপর প্রতিশোধ নেবে। আর্মির প্রতি তার জিঘাংসার কথা গোপন কিছু না। 1981 সালে বাংলাদেশে তাকে ফেরত আনেন জিয়াউর রহমান। 1981 থেকে 1997 সাল পর্যন্ত হাসিনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন আমার ফাঁসি চাই বইয়ের লেখক মতিউর রহমান রেন্টু। তিনি একজন মুক্তিযোদ্ধা। সেই বইতে তিনি স্পষ্ট বলেছেন যে এদেশের জনগণ এবং সেনাবাহিনীর উপর শেখ হাসিনার যে ক্রোধ তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তিনি আরও বলেন হাসিনা একটা দানব এবং সুযোগ পেলেই সে হামলে পড়বে এবং সেই ঘৃণ্যতম কাজের জন্য ভারত তাকে প্রস্তুত করছে। সেনাবাহিনীর উপর আঘাতের চূড়ান্ত প্ল্যান করেছে শেখ হাসিনা। তখনও পর্যন্ত এই প্ল্যান ছিল হাসিনার একার, ভারত ছিল সহযোগী। যাই হোক, মুজিবের অকার পর মেজর জেনারেল জিয়াউর রহমান প্রেসিডেন্ট হন। তবে 1981 সালে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আর্মির একদল বিদেশি দালাল তাকে চট্টগ্রামে হত্যা করে। এরপর এরশাদ ক্ষমতা দখল করেন। তার উৎখাতের পর বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে। পরের নির্বাচনে ক্ষমতা পায় শেখ হাসিনা। হাসিনার আমলে অনুকূল পরিবেশে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সিলেটের পদুয়ায় বাংলাদেশের কিছু ভূমি দখলের চেষ্টা করলে 15 জন বিএসএফ আগ্রাসী অক্কা পায় বিডিআরের হাতে। এরপর একই বছর কুড়িগ্রাম জেলার রৌমারীতে আবারও আগ্রাসন চালায় বিএসএফ। এবার তারা 200 সুপ্রশিক্ষিত জওয়ান নিয়ে প্রবেশ করে, কিন্তু মাত্র 11 জন বিডিআর সেনার কাছে বেধড়ক মার খেয়ে শোচনীয়ভাবে পরাজিত হয় তারা। 86টা বিএসএফ হয়ে যায়, কিন্তু হাসিনা অফিসিয়ালি এই সংখ্যা দেখায় 16। এই ঘটনার পর তৎকালীন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী যশবন্ত সিং দেশটির পার্লামেন্টে ক্ষিপ্ত আচরণ করেন, বাংলাদেশের উপর প্রতিশোধ নেয়ার হুমকি দেয়। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর উপর চূড়ান্ত আঘাতের প্ল্যান করে ডান্ডিয়া। সেই থেকে হাসিনা এবং ভারত পিলখানা ষড়যন্ত্রে একসাথে হাঁটতে শুরু করে। কিন্তু 2001 সালের অক্টোবর নির্বাচনে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বাস দেয়, ক্ষমতা হারায় হাসিনা ওয়াজেদ। ফলে তাদের ষড়যন্ত্রের বাস্তবায়ন পিছিয়ে যায়। বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোটের ক্ষমতাকালে ডান্ডিয়ান গোয়েন্দা সংস্থা, আওয়ামী লীগ এবং কয়েকটি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল অর্গানাইজেশন ইসলামের নামে বাংলাদেশে জঙ্গিবাদ শুরু করে।
সন্ত্রাসী সংগঠন জেএমবির ব্যানারে সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই এবং আওয়ামী লীগ নেতা মির্জা আজমের বোনজামাই শায়েক আব্দুর রহমান 2005 সালে 17 আগস্ট দেশজুড়ে 63টি জেলায় সিরিজ হামলা চালায়। উদ্দেশ্য ছিল সারা দেশে জঙ্গিবাদ ছড়িয়ে দিয়ে সেনাবাহিনীকে ডিরেক্ট ফাইটে টেনে আনা। জঙ্গি বনাম সেনাবাহিনীর যুদ্ধের সময় তারা টার্গেটেড অফিসারদের হত্যা করার প্ল্যান করেছিল, কিন্তু খালেদা জিয়া সেই ফাঁদে পা দেননি। তিনি ডিরেক্টলি আর্মিকে মাঠে নামাননি, কারণ বুঝতে পেরেছিলেন এটি পরাজিত হাসিনার কাজ। খালেদা জিয়া প্রাইমারি অ্যাকশনে নামান পুলিশকে। সেই সিরিজ বম্বিংয়ের কোঅর্ডিনেটর ছিল বিভিন্ন জেলার আওয়ামী লীগের নেতারা। তাই প্রতিটি বম্বিং এরিয়ায় থাকা আওয়ামী লীগ নেতাকে অ্যারেস্ট করা হয়। ফলে মূল প্ল্যান জেনে যায় গোয়েন্দা সংস্থা। এরপর খালেদা জিয়া সেনা কর্মকর্তাদের সাথে মিটিং করে জঙ্গিবাদের এই বিস্ফোরক গোড়াসহ উপড়ে ফেলার প্ল্যান করেন। র্যাবের মাধ্যমে জেএমবিকে নির্মূল করা হয়। ভারত ও হাসিনার পাল্টা জঙ্গি নেতা বাংলা ভাই এবং আওয়ামী নেতা মির্জা আজমের বোনজামাই শায়েক আব্দুর রহমান ধরা পড়েন কর্নেল গুলজারের হাতে। হাসিনা এবং ইন্ডিয়ার ক্ষোভ বেড়ে যায়। তারা প্রতিশোধের নেশায় কুত্তাপাগল হয়ে ওঠে। পুরো প্রতিশোধ মিশনের দায়িত্ব নেয় দিল্লি। তারা কৌশলে এগোনোর প্ল্যান করে। দিল্লি বুঝতে পারে যে বাংলাদেশের রাজনীতিতে যদি অ্যান্টি ইন্ডিয়া মহল সরব থাকে তাহলে তারা এই প্ল্যান বাস্তবায়ন করতে পারবে না। তাই তারা আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য আন্তর্জাতিক পাওয়ারফুল গোষ্ঠীর কাছে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশের বাকি রাজনৈতিক দলগুলো সম্পর্কে মিথ্যা তথ্য দিতে থাকে। সবগুলো দলকেই তারা ইসলামিস্ট জঙ্গিবাদী রাজনৈতিক আদর্শের আঁতুড়ঘর বলে তুলে ধরে এবং আশ্বস্ত করতে সমর্থ হয়। এরপর দিল্লির যোগসাজশে বিদেশি কূটনীতিকদের একটি অলিখিত ফোরাম গঠন করা হয়। নাম দেওয়া হয় টুয়েস্টে গ্রুপ। এরা বাংলাদেশের বিভিন্ন সেকুলার, অ্যান্টি ইসলাম, প্রো ইন্ডিয়া সামরিক এবং বেসামরিক কর্মকর্তাদের সাথে গোপনে মিটিং করতে থাকে। জেনারেল মঈন, জেনারেল সিনা ইবনে জামালি, জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, ব্রিগেডিয়ার শাহেদ আলম খান, ফখরুদ্দিন আহমেদ, সুলতানা কামাল, মইনুল ইসলাম ইত্যাদি ব্যক্তির সাথে গোপনে যোগাযোগ করে তারা। 2007-এর নির্বাচন ভণ্ডুল করে মঈনের ব্যাকআপে একটি অবৈধ সরকার প্রতিষ্ঠার প্ল্যান করে। জেনারেল মঈন তার প্রভু দিল্লির ইশারায় সেই কাজ করেন। প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদের সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারকে উৎখাত করে মঈন। 2 বছর ক্ষমতায় থাকার পর চূড়ান্ত প্রশ্নবিদ্ধ একটি নির্বাচনের আয়োজন করে সে, যার মাধ্যমে একক আধিপত্য দিয়ে শেখ হাসিনার হাতে ক্ষমতা তুলে দেয় মঈন নামের এই মীর জাফর। এর আগে তারা এমন একটি ক্ষেত্র প্রস্তুত করে দেয় যেন হাসিনা নির্দ্বিধায় বাংলাদেশ আর্মির সবচেয়ে মেধাবী অফিসারদের শহীদ করতে পারে, এবং ক্ষমতা হাতে পাওয়ার 2 মাসের মাথায় হাসিনা এবং তার ভাতার কান্ট্রি ইন্ডিয়া ইতিহাসের জঘন্যতম সেই মিশন বাস্তবায়ন করে। তো এই ভিডিও থেকে আমরা কি জানলাম? আমরা জানলাম 15 আগস্ট 1975-এ বাংলাদেশ সেনাবাহিনীর কতিপয় অফিসার চূড়ান্ত পর্যায়ে গিয়ে হাসিনার পুরো ফ্যামিলিকে নির্মূল করে। কারণ ওর ভাইয়েরা দেশজুড়ে ডাকাতি, চুরি, ছিনতাই, ব্যাংক ডাকাতি, লুটপাট, ধর্ষণ, গুম ও খুনের মতো অপরাধ অবাধে করছিল। এমনকি শেখ কামাল একজন সেনা অফিসারের স্ত্রীকে তুলে নিয়ে যায়। শেখ মুজিবের কাছে বিচার দিলে স্ট্রাগফ করে সে, মানে সে তার ছেলের অপরাধকে প্রশ্রয় দেয়। বাপের এমন প্রশ্রয় পাওয়ায় শেখ কামাল ও জামালের মতো নষ্টদের ঠেকানোর কেউ ছিল না তখন। ওদিকে আওয়ামী লীগের নেতাকর্মী ও রক্ষী বাহিনী মিলে সারা দেশে লুটপাট করেছে। বাধা দেওয়ার কেউ নেই। আর প্রেসিডেন্সিয়াল চেয়ারে বসে শেখ মুজিব সবকিছুর অনুমোদন দিয়েছে, কোনো অ্যাকশন নেয়নি। ফলে আর্মি অফিসাররা বাধ্য হন এই মাফিয়া ফ্যামিলিকে নির্মূল করতে। এতেই আর্মির উপর ক্ষোভ জমে হাসিনার, যে কারণে সে পিলখানা ম্যাগারের প্ল্যান বাস্তবায়ন করে। ওদিকে 2001 সালে সেনাবাহিনীর কাছে ব্যাক টু ব্যাক মারা খায় ডান্ডিয়ান বিজিএফ। প্রথমবার 15 জন ও দ্বিতীয়বার 86 জন, মোট 101টা ডান্ডিয়ান বিচি পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয় ডান্ডিয়া, কিন্তু তারা বাংলাদেশের সাথে ডিরেক্ট ফাইটে পারবে না। বাংলাদেশ ছোট রাষ্ট্র হলেও স্বাধীন ও সার্বভৌম। যদিও দুই দেশের মাঝে সামরিক শক্তির বিস্তর ফারাক, তথাপি বাংলাদেশকে ডিরেক্ট অ্যাটাক করার শক্তি দিল্লির কোনোদিন ছিল না, হবেও না। তেমন কিছু করতে গেলে ভারত ভেঙে খান খান হয়ে যাবে। তাই ভিন্ন পথে হাঁটে তারা। দেশীয় মির্জাফরদের দলে ভিড়িয়ে পিছন থেকে ছুরি মারে। হাসিনা, আওয়ামী লীগ, সেকুলার সামরিক ও বেসামরিক কর্মকর্তা, পাঁচাটা মিডিয়া, বুদ্ধিজীবীর দল এবং সাংস্কৃতিক কর্মীরা এর সাথে যুক্ত হয়। পুরো প্ল্যান বাস্তবায়ন করার দায়িত্বে থাকে শেখ পরিবার। পিলখানা ষড়যন্ত্রে শেখ পরিবারের প্রত্যক্ষ ভূমিকা নিয়ে করা হবে নেক্সট এপিসোড। আমরা যদি এই ষড়যন্ত্র থেকে শিক্ষা নিতে পারি তাহলে বাংলাদেশকে আর কেউ পদানত করতে পারবে না। কোনো স্বৈরাচার দেশে মাথা তুলতে পারবে না। ঈশনীয় ইকোনমিক ডেভেলপমেন্টের মাধ্যমে বাংলাদেশকে সিঙ্গাপুর বা মালয়েশিয়া থেকে উন্নত করতে পারবো আমরা। Thanks for watching this video. Stay alert, stay awake and stay safe.
লার্ন ট্রু হিস্ট্রি, লাভ বাংলাদেশ, লং লিভ বাংলাদেশ।